ভারতের মাটিতে হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্র উপদেষ্টা। নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। নানা তৎপরতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশাবাদী বেইজিং। এবং অনলাইন ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার, ঘরে বসেই মিলবে পাসপোর্ট ভিসা। বাস্তবায়নের দরকার 8,70,000 ইউরো। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের, সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনা যেন ভারতের মাটিতে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে না পারেন সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। 5 অগস্টকে কেন্দ্র করে দেশে নাশকতা করার মতো সক্ষমতা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেই। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে সরকারের, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি আরও বলেন, উগ্রবাদীদের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ বাহিনী কাজ করছে। বিভিন্ন জায়গায় বোমা পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2 বছর আগে 24-এর 5 আগস্ট 17 বছরের ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অভ্যুত্থানের 2 বছর ঘিরে নিষিদ্ধ সংগঠনটি কোনো অপতৎপরতা চালাতে পারে এমন শঙ্কায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিদেশ থেকে উকিঝুঁকি দেয়া ছাড়া দেশে নাশকতা করার মতো সক্ষমতা নেই আওয়ামী লীগের। জানান 5 আগস্ট উপলক্ষে একদিন আগে মঙ্গলবারে বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সবার নিয়ে আমরা আগামীকালকে একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা ওখানে কথা বলবো। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সম্প্রতি মেট্রো রেলের নিচে এবং সাভার সহ কয়েকটি জায়গা থেকে বোমা এবং বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ দমনে কাজ করছে বিশেষ টিম। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাই আদালত বেনজির আহমেদকে জামিন দিলেও তা বাতিলে দেশটিতে আইনজীবী নিয়োগ করা হয়েছে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিকভাবেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেল্ট অ্যান্ড রোড, তিস্তা মংলা বন্দর ও অর্থনৈতিক করিডোর সহ বাস্তব সহযোগিতার পরিধি আরও বাড়াবে দুই দেশ। রাজধানীর রমনায় কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISSO চীনের ফুনান বিশ্ববিদ্যালয় স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026। রাজধানীর রমনায় BISS অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ চলবে 4 দিন ব্যাপী।
এতে যোগ দিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনের অংশীদারিত্ব, পারস্পরিক আস্থা, যৌথ উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক করিডোর সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে দুই দেশ একমত হয়েছে। আগামী দিনের অংশীদারত্ব হবে পারস্পরিক আস্থা, যৌথ উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি করবে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। সম্ভাব্য শূন্য শুল্ক বাণিজ্য, বড় বাজারে প্রবেশ এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন সুযোগ তৈরির ক্ষেত্র তৈরি হবে। চীনের উন্নত প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রফতানি বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ এবং সুশাসনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে BIISS ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা, একাডেমিক বিনিময় ও নীতিগত সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারকও সই হয়। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। নাগরিক সেবা আরও সহজ, আধুনিক ও সময় সাশ্রয়ী করতে আবেদনকারীর বাসায় সরাসরি পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থায় গতি আনতে বড় ধরনের আধুনিকায়ন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির অনলাইন ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন সূত্রে জানা যায়, আবেদনকারীদের ব্যক্তিগত সময়, যাতায়াত ও খরচ কমাতে সরাসরি ঘরে বসেই পাসপোর্ট পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাটি চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে মোট 8,70,000 ইউরো বরাদ্দের প্রয়োজন ধরা হয়েছে। মরক্কো থেকে স্পেনের সেউতা সীমান্তে নজিরবিহীন অভিবাসী ঢলে প্রাণহানি বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের সমুদ্র ও সীমান্ত প্রাচীর ডিঙিয়ে প্রায় 60,000 মানুষ স্পেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে ও সাগরে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে। এরই মধ্যে মরক্কোয় ফিরে গেছেন 48,000-এরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে সমুদ্রে ভাসমান প্রতিবন্ধক বসিয়েছে স্পেন। এছাড়া স্পেনের সাথে সেনজেন যাতায়াত স্থগিত করেছে ইতালি। সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের কারণেই মূলত এই বিশাল অভিবাসী ঢল নেমেছে বলে জানিয়েছে মরক্কো। ইরানের সঙ্গে আজ নতুন আলোচনা শুরুর ট্রাম্পের দাবি নাকচ করেছে তেহরান। তবে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার কেন্দ্রে রয়েছে জাহাজ চলাচলের জন্য পৃথক প্রবেশ প্রস্থান লেনের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে, হরমুজ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সম্ভাবনা এখনো ক্ষীণ। কূটনৈতিক মঞ্চে একদিকে আশার বার্তা, অন্যদিকে অস্বীকৃতির দেয়াল। ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হচ্ছে, কিন্তু সেই দাবিতে সোজা সাপটা না বলেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আলোচনা চলছে না। তবে হরমুজ প্রণালী দিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে তেহরান। আলোচনা কেন্দ্রে রয়েছে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে পৃথক প্রবেশ ও প্রস্থান লেনের পরিকল্পনা। এই প্রক্রিয়ায় কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, দ্বিপক্ষীয় আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে ইরান। হরমুজ প্রণালীর কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছি। এজন্য অনুমতি নিতে হবে এবং সার্ভিস টোল পরিশোধ করতে হবে। এদিকে কূটনৈতিক সূত্রের দাবি, কাতার ও পাকিস্তান পরোক্ষ যোগাযোগের চেষ্টা চালাচ্ছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান। বিশ্লেষকদের মতে, হরমুজ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি এখনো অনেক দূরের লক্ষ্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বেড়েছে স্বর্ণের দাম। ইরানের ওপর নতুন করে হামলা স্থগিত রাখা এবং ওয়াশিংটন তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। সোমবার লেনদেনের শুরুতেই স্পট গোল্ডের দাম 0.4% বেড়ে প্রতি আউন্স 4055.76 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম 0.9% বেড়ে প্রতি আউন্স $4054 দাঁড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার ইঙ্গিত দেওয়ার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেশি কমে যায়। একই কারণে বেড়ে যায় স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬৬টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন। এদিকে ফ্রান্স ও স্পেনের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গ্রিসের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ অঞ্চল। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। জ্বলছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন। পুরো ছাই হয়ে গেছে শহরটির আশপাশের 21 বর্গ কিলোমিটার এলাকা। শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে অক্লান্ত পরিশ্রম করেও দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল কর্মীরা। 600 ঘরবাড়ি গ্রাস করেছে ভয়াবহ এ আগুন। আগুন এখনো সক্রিয় এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত প্রতিটি জায়গায় কর্মীদল পাঠাতে পারছি ততক্ষণ এটি এমনই থাকবে। এর মধ্যে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ু দূষণ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে জ্বলছে ইউরোপও। দমকল কর্মীদের নিরলস চেষ্টায় স্পেন ও ফ্রান্সের দাবানল কিছুটা নিয়ন্ত্রণ এলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। স্পেনের সামোরা, লিওন ও কাসেরাস প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের বোর্দো অঞ্চলে বাতাসের দিক পরিবর্তনের ফলে নতুন বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। নিয়ন্ত্রণের বাইরে গ্রিসের পরিস্থিতি। এরই মধ্যে আত্তিকা ও এভিয়া অঞ্চলে চরম দাবানল ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও এথেন্সের কাছে আগুন নেভানোর সময় মাঝ আকাশে 2টি অগ্নি নির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু নিহত হয়েছেন। আফরিন মৌ, নিউজ 24। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 18 জন। নিহতদের মধ্যে 5 জন পুলিশ সদস্য রয়েছেন। রোববার কাবাল শহরের একটি থানার সামনে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ তল্লাশির জন্য ডাকলে ওই হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক এসব জঙ্গি হামলার পেছনে আফগান তালেবানের মদদ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান। ভারতের রাম মন্দিরের অনুদান ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ ঘিরে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সাংসদ পাপ্পু যাদব সহ কয়েকজন বিরোধী নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের পরেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শ্রীরামের মূর্তি নিয়ে প্রশ্ন ওঠাকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির অভিযোগ ওঠে। পাপ্পু যাদবের দাবি তার উপর হামলার চেষ্টা হয়েছে। রাম মন্দিরের দুর্নীতির অভিযোগ তোলায় তাকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের দাবি এফআইআর রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র। ভারতের বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ। বিজেপির শক্ত ঘাঁটি বাকিপুর উপনির্বাচনী লড়াইয়ে বাজিমাত প্রশান্ত কিশোরের। জনসুরজ পার্টির প্রধান হিসেবে নিজের রাজনৈতিক কৌশলের প্রথম বড় পরীক্ষায় সফল তিনি। একসময় নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার হেভি ওয়েট নেতাদের রণকৌশল সাজানো কিশোর এবার নিজেই প্রমাণ করলেন নেতৃত্বের ক্ষমতা। শিক্ষা, কর্মসংস্থান ও পরিবর্তনের বার্তায় তরুণ ভোটারদের আস্থা পেয়েছেন তিনি। জয়ের পর কিশোর বলেন, বিহারের মানুষ পরিবর্তনের বার্তা দিয়েছেন। এই জয় জনসুরজের বড় রাজনৈতিক আত্মপ্রকাশ। এদিকে মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং গুজরাটের মঞ্জালপুরে এগিয়ে বিজেপি।
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসে নিখোঁজ হওয়ার 2 দিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ব রেকর্ড গড়া এই নেপালি পর্বতারোহীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব পর্বতারোহণ অঙ্গনে। গত 30 জুলাই ব্রড পিকে অভিযানের সময় ভয়াবহ তুষার ধসে প্রাণ হারান তিনি। দুর্গম পাহাড়, হিমশীতল বাতাস আর মৃত্যু ঝুঁকি, এটাই ছিল তার ঠিকানা। যেখানে অন্যেরা থেমে যান, সেখানেই নতুন ইতিহাস লিখতেন নির্মল পুরজা। গোর্খা থেকে বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী, এভাবেই গড়ে ওঠে নির্মল পুরজার গল্প। 18 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে যুক্তরাজ্যের অভিজাত স্পেশাল বোট সার্ভিসে 16 বছর দায়িত্ব পালন করেন। 2012 সালে শুরু করেন পর্বতারোহণ আর অল্প সময়ে জায়গা করে নেন বিশ্বের সেরাদের কাতারে। 2018 সালে পান ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানজনক MBE সম্মাননা। 2019 সালে প্রজেক্ট পসিবলের মাধ্যমে মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের 14টি 8000 শৃঙ্গ জয় করে গড়েন বিশ্ব রেকর্ড। সেই অবিশ্বাস্য অভিযাত্রা উঠে আসে নেটফ্লিক্সের আলোচিত প্রামাণ্যচিত্র 14 Peaks নাথিং ইজ ইম্পসিবল। দ্বিতীয়বারের মতো 14টি 8000 শৃঙ্গ জয়ের লক্ষ্যেই পাকিস্তানের ব্রড পিকে ফিরেছিলেন নির্মল পুরজা, কিন্তু 30 জুলাই ভয়াবহ তুষারধস থামিয়ে দেয় সেই অভিযান। কয়েকদিন পর উদ্ধার হয় তার মরদেহ। পাহাড় জয় করতে গিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের বুকেই চিরনিদ্রায় শায়িত হলেন নির্মল পুরজা। তবে তার রেখে যাওয়া সাহস, সংকল্প আর অনুপ্রেরণায় বেঁচে থাকবে প্রতিটি অভিযাত্রীর পথ চলায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে দারুণ দক্ষতায় সার্ফিং করছে একদল কুকুর। প্যাসিফিকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপে সার্ফবোর্ডে ভারসাম্য বজায় রেখে দর্শকদের চমকে দেয় এই 4 পে প্রতিযোগীরা। কানাডা সহ বিভিন্ন জায়গা থেকে আসা দর্শকরা এমন ব্যতিক্রমী চমৎকার আয়োজন উপভোগ করেন। মালিকদের নিবিড় ও যথাযথ প্রশিক্ষণে রীতিমতো পেশাদার সার্ফারদের মতোই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এই কুকুরগুলো। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা সমুদ্র সৈকতে বসেছিল সার্ফার কুকুরদের অন্যতম বড় এই আসর। অভিনব এই চ্যাম্পিয়নশিপ কাছ থেকে দেখতে সেখানে ভিড় জমান অসংখ্য কৌতূহলী মানুষ। প্রতিযোগিতায় অংশ নেওয়া কুকুরগুলোর অনেকেই আগে থেকেই সার্ফিংয়ে দারুণ পটু। ইজা নামের এই ফ্রেঞ্চ বুলডগটি যেমন এবার টানা 5ম বছরের মতো এই ইভেন্টে অংশ নিল। ইজার বয়স যখন 6-7 মাস, তখন আমরা নিয়মিত সৈকতে যেতাম। পরে সুইমিং পুলে সার্ফবোর্ড রেখে ওকে ভারসাম্য শেখাই। এভাবেই সে সার্ফিং এ অভ্যস্ত হয় আর আজ আমরা 5ম বছরের মতো এখানে। বড় বড় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফ বোর্ডে এই পোষ্যদের দাপুটে বিচরণ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে উপস্থিত দর্শকদের। সার্ফবোর্ডে কুকুরদের এমন দুর্দান্ত পারফরমেন্স সত্যি অবাক করার মতো। এত চমৎকারভাবে তারা বড় সব ঢেউ সামলাচ্ছে, তা দেখে আমি মুগ্ধ। এখানকার চারপাশে পরিবেশ আর উল্লাস দারুণ একটা অভিজ্ঞতা। কুকুরদের জন্য এমন জমকালো আয়োজন, নিজস্ব মার্চেন্ডাইজ আর দর্শকদের অবিরাম হর্ষধ্বনি পুরো সৈকতকে পরিণত করেছিল এক উৎসবমুখর মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিশিগানের বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রধান উপদেষ্টা জামিল মুর্তুজা। মইনুল ইসলাম রাফি ও সাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা আকমল খান, প্রবীর রায়, পিনহাজ আহমেদ সহ আরও অনেকে। বনভোজনে নানা পদের খাবারের পাশাপাশি খেলাধুলায় পৃথকভাবে অংশ নেন নারী, পুরুষ ও শিশুরা। নারীরা মিউজিক্যাল পিলো চেয়ার সেটিংয়ে প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষরা ফুটবল খেলার পাশাপাশি রশি টানাটানি খেলায় মেতে ওঠেন। সর্বশেষ রাফেল ড্রয়ের আয়োজন করা হয়। ভোরের আলো ফুটতেই ওমানের বারখা কেন্দ্রীয় ফল ও সবজি বাজারে শুরু হয় কর্মচাঞ্চল্য। দেশের বিভিন্ন প্রান্তে ফল ও সবজির সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র এই বাজার। আর এই ব্যস্ততার মাঝেই সততা, কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে সাফল্যের গল্প লিখছেন অনেক বাংলাদেশি। তাদেরই একজন মোহাম্মদ রাশেদ। শূন্য হাতে প্রবাস জীবন শুরু করে আজ তিনি প্রতিষ্ঠিত একজন সফল উদ্যোক্তা। পলাশশীলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের বলতলী চরপাড়ার বাসিন্দা মোহাম্মদ রাশেদ জীবিকার সন্ধানে ওমানে যান তিনি। শুরুতে একজন সাধারণ শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রবাস জীবনের শুরুতে তিনি খেজুর বাগানে কাজ করেছেন। প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় শ্রম দিয়েছেন। কখনো ছাগল চড়িয়েছেন, কখনো উটের দেখাশোনা করেছেন। কঠিন সেই সময়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে নিয়োগকর্তার আস্থা অর্জন করেন তিনি। আমরা এখানে মূলত বিজনেস করি হোলসেল, আমরা কিলো হিসাব করে সেল করি না, হোলসেল আমরা পাইকারি। সেই আস্থার ভিত্তিতেই একসময় রাশেদকে নিয়ে আসা হয় বারখা কেন্দ্রীয় ফল ও সবজি বাজারে। সেখান থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। ধীরে ধীরে বাজারের কাজ শিখে কঠোর পরিশ্রম, অভিজ্ঞতা ও অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তোলেন নিজের ব্যবসা। আলহামদুলিল্লাহ, মার্কেটে ভালো, পরিস্থিতি ভালো, ব্যবসা বাণিজ্য ভালো। বর্তমানে তিনি ওমানের বিভিন্ন হাইপার মার্কেট, সুপার শপ, পাইকারি ব্যবসায়ী এবং বিভিন্ন অঞ্চলের খুচরা দোকানে নিয়মিত ফল ও সবজি সরবরাহ করছেন। সময়মতো মানসম্মত পণ্য পৌঁছে দিয়ে ব্যবসায়ী মহলে একজন নির্ভরযোগ্য উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। সংগ্রামকে শক্তিতে পরিণত করে নিজের অবস্থান তৈরি করা রাশেদের এই গল্প শুধু একজন উদ্যোক্তার সাফল্যের গল্প নয়, এটি প্রবাসে কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্ন জয়ের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।